আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। চাঁদা ৩০ থেকে বাড়িয়ে ৭০ টাকা দাবি, প্রতিবাদে অবরোধ বিক্ষোভ। চাঁদাবাজ আমার নিজের সন্তান হলো, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। মুক্তিযোদ্ধা কোটায় সুপারিশপ্রাপ্তদের সনদ জমা দেওয়ার নির্দেশ। চিকিৎসককে তার কর্মস্থলে অন্তত ৩ বছর থাকতে হবে। সর্বশেষ জানাবো দিল্লিতে মাহদির সঙ্গে হোটেলে থাকা ওই নারীর বিষয়ে যা জানা গেল। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। চাঁদা ৩০ থেকে বাড়িয়ে ৭০ টাকা দাবি, প্রতিবাদে অবরোধ বিক্ষোভ। ময়মনসিংহ, ত্রিশাল সহ বিভিন্ন স্থানে সিএনজি ও অটোরিকশার অতিরিক্ত চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন চালকেরা। প্রতিটি স্থানে নির্ধারিত ৩০ টাকার চাঁদা দাবি করা হচ্ছে ৭০ টাকা। এ নিয়ে সিএনজি চালিত অটোরিকশার চালকদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে। রোববার ২২ ফেব্রুয়ারি অতিরিক্ত চাঁদা আদায় বন্ধের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে সিএনজি চালিত অটোরিকশা চালকেরা। এ সময় ঘণ্টাব্যাপী অবরোধে মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ব্যাপক যানজট সৃষ্টি হয়। একই দিন দুপুরে ত্রিশাল উপজেলায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ অটোরিকশা চালকেরা। পুলিশ ও বিক্ষোভকারী সূত্রে জানা গেছে, জেলার ত্রিশাল উপজেলা থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ গেট পর্যন্ত অটোরিকশা চলাচল করে। এসব সিএনজি চালিত অটোরিকশাগুলোতে দৈনিক ৩০ টাকা করে চাঁদা দিতে হতো। এই চাঁদা তুলতেন মোহাম্মদ দুকুল ও তার দুই সহযোগী মোহাম্মদ রফিক ও মোহাম্মদ রতন। কিন্তু রোববার সকালে ত্রিশাল এলাকা থেকে মোহাম্মদ ফয়সাল নামে একজন সিএনজি নিয়ে মেডিকেল গেট এলাকায় আসলে ৭০ টাকা দাবি করা হয়। এ নিয়ে প্রতিবাদ করে সিএনজি চালক ফয়সাল। ওই অবস্থায় তাকে সেখান থেকে যাত্রী তুলতে ও দাঁড়াতে না দেয় ত্রিশালে চলে যান তিনি। পরে অন্য সিএনজি চালকদের জানালে সকাল ১০টার দিকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন অটোরিকশা চালকেরা। এ সময় অতিরিক্ত চাঁদা বন্ধের দাবিতে স্লোগান দিতে থাকেন। এই ঘটনায় মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে ত্রিশাল থানা পুলিশের সদস্যরা বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। বিক্ষোভকারীরা চালকদের জানান, অতিরিক্ত চাঁদাবাজির কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিভিন্ন পয়েন্টে এভাবে টাকা দিয়ে সড়কে যানবাহন চালানো কঠিন হয়ে পড়বে, তাই সব ধরনের চাঁদা বন্ধের দাবি জানান তারা। চাঁদাবাজ আমার নিজের সন্তান হলো, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, সমাজে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সমাজ থেকে দুর্নীতি, চাঁদাবাজি নির্মূল করতে প্রশাসনের কঠোর ভূমিকা পালন করতে হবে। এ সময় তিনি চাঁদাবাজি ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন। তিনি আরও বলেন, চাঁদাবাজ এবং বালু উত্তোলনকারী আমার দলের নেতাকর্মী এবং আমার নিজের সন্তান হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। সোমবার ২৩ ফেব্রুয়ারি বেলা ১১:৩০ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মানিকগঞ্জ জেলার সব দপ্তর ও বিভাগীয় প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, জনগণের সুরক্ষা দেওয়ার দায়িত্ব প্রশাসনের। মানুষের শান্তিতে থাকার জন্য আমাকে এখানে বসিয়েছেন। নিয়মের বাহিরে কোনো কিছু করতে দেয়া যাবে না। সব অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নিয়ম নীতির বাইরে কোনো বালুমহল চালানো যাবে না। তিনি আরও বলেন, শুনেছি হ্যালো বাইক থেকে চাঁদা নেওয়া হয়, এগুলো করা যাবে না। এজন্য প্রশাসনকে কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে। আমাদের প্রধানমন্ত্রী সুশাসন ও দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে জোর দিয়েছেন। মতবিনিময় সভায় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী, সিভিল সার্জন সহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তারা। মুক্তিযোদ্ধা কোটায় সুপারিশপ্রাপ্তদের সনদ জমা দেওয়ার নির্দেশ। ৪৫তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে মুক্তিযোদ্ধা কোটার মাধ্যমে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় বিশেষ নির্দেশনা দিয়েছে। সোমবার ২৩ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৫তম বিসিএস পরীক্ষা ২০২২-এর ফলাফলের সাময়িক তালিকায় যেসব প্রার্থী মুক্তিযোদ্ধা কোটায় সুপারিশপ্রাপ্ত হয়েছেন, তারা তাদের মুক্তিযোদ্ধা সনদ যাচাইয়ের জন্য নির্ধারিত ফর্ম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র ২ মার্চের মধ্যে ডাকযোগে বা সরাসরি সংশ্লিষ্ট শাখায় জমা দিতে পারবেন। গত বছরের ২৭ নভেম্বর ৪৫তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১,৮০৭ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হন এবং বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হন। চিকিৎসককে তার কর্মস্থলে অন্তত ৩ বছর থাকতে হবে।
জাতীয় নাগরিক কমিটির এনসিপির যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রাম 2 আসনের সদর ফুলবাড়ী ও রাজারহাট এমপি ডক্টর আতিকুর রহমান মোজাহিদ বলেছেন, কুড়িগ্রামকে পিছিয়ে রাখা হয়েছে। আমরা পিছিয়ে পড়ে নেই। আসুন সবাই মিলে কুড়িগ্রামটাকে সাজিয়ে তুলি। আসুন আমরা একটি আধুনিক, সমৃদ্ধ ও বৈষম্যহীন জেলায় কুড়িগ্রামকে রূপান্তর করি। এই সময় তিনি স্বাস্থ্যসেবার প্রতি গুরুত্ব আরোপ করে বলেন, অবশ্যই একজন চিকিৎসককে তার কর্মস্থলে 3 বছর থাকতে হবে। সোমবার কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের সব প্রধানদের নিয়ে মতবিনিময় সভা শেষে ডক্টর আতিকুর রহমান মোজাহিদ স্থানীয় সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে তিনি দুপুর 12টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও দিলারা আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসেন, উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার নীলুফা ইয়াসমিন, ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাইম, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মালিক সহ বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত থেকে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন। উল্লেখ্য, গত 12 ফেব্রুয়ারি নির্বাচনের 11 দলীয় জোট মনোনীত জাতীয় নাগরিক কমিটির এনসিপির যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রাম 2 আসনের কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট ডক্টর আতিকুর রহমান মোজাহিদ জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। দিল্লিতে মাহদির সঙ্গে হোটেলে থাকা ওই নারীর বিষয়ে যা জানা গেল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদি হাসান ভারতের রাজধানী দিল্লিতে গিয়েছিলেন পর্তুগালের ভিসা নিতে। দিল্লিতে থাকার সময় তার সঙ্গে এক নারীও ছিলেন। ওই নারী তার আত্মীয় ছিল বলে জানা যায় বিবিসি বাংলার প্রতিবেদনে। পরে বুধবার 18 ফেব্রুয়ারি বিকেল 3:40 ভারতের দিল্লি থেকে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মাহদি হাসান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ইমিগ্রেশন কাউন্টারে গেলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। তার অভিযোগ, তিনি ভারতে গিয়ে হেনস্থার শিকার হন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, দিল্লির প্রাণকেন্দ্র কনট প্লেসে একটি বেসরকারি সংস্থার দপ্তরে মঙ্গলবার সকালে প্রথম দেখা যায় মাহদি হাসানকে। তার পাশে এক নারীও বসেছিলেন। ওই বেসরকারি সংস্থাটি বিভিন্ন দেশের দূতাবাসের হয়ে ভিসার আবেদন প্রক্রিয়াকরণ করে থাকে। মাহদি এবং তার পাশে বসা নারী পর্তুগালের ভিসার জন্য আবেদন করতে গিয়েছিলেন। পর্তুগালের ভিসা নেয়ার জন্য বাংলাদেশের নাগরিকদের দিল্লিতে আসতে হয়, সেজন্য ভারতীয় ভিসা লাগে। জানা গেছে, বাংলাদেশের ভারতীয় দূতাবাস মাহদি হাসানকে ভিসা দিয়েছিল। মাহদি হাসান এবং তার সঙ্গে আসা এক নারী নয়াদিল্লি রেল স্টেশনের কাছাকাছি পাহাড়গঞ্জ এলাকায় একটি হোটেলে ওঠেন। কনট প্লেসের ওই ভিসা কেন্দ্রে অপেক্ষা করার সময় কেউ তার ভিডিও রেকর্ড করে নেয়। সেই ব্যক্তি যে কে সেটা কেউ জানাতে চাননি। তবে তিনি যে মাহদি হাসানকে চিনতে পেরেছিলেন এটা নিশ্চিত। ভিডিও রেকর্ডকারী ব্যক্তিও সেখানে ভিসা নিতেই গিয়েছিলেন। তবে সেই ব্যক্তি পর্তুগালের জন্য নয়, অন্য কোনো দেশের ভিসা পাওয়ার আবেদন জানাতে গিয়েছিলেন। তিনি বলেন, মঙ্গলবার বেলা 11টা নাগাদ মাহদি হাসানকে চিহ্নিত করা হয়। আমরা কিছুক্ষণের মধ্যে খবর পেয়ে যাই। সেই সময়ের পর তার কাছে ভারতীয় আর বাংলাদেশের নানা নম্বর থেকে ফোন আসতে শুরু করে। সেই সব ফোন কারা করেছিল সেটা বলবো না, কিন্তু তখনই মাহদি হাসান আন্দাজ করে যে কোথাও একটা গন্ডগোল হয়েছে।